হজ করে দেশে ফিরে লাগেজের অপেক্ষায় দিনের পর দিন বিমানবন্দরে অবস্থান করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানে না। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ। অস্ত্র তৈরির প্রশিক্ষণও একই জায়গায়। কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্মঘট। গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে বিক্রয় ও পোষা নিষিদ্ধ ৮০০ পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। ২ জন আটক। এবং সিলেটে কাজিরবাজার সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামীকাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শুরুতেই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, 29 দিনের মধ্যে আন্দোলন করছে এবং তারা কিন্তু পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশ্যে একটি মিছিল শুরু করেছে। এবং এই মিছিলে কিন্তু শুধু ভর্তি হচ্ছে ছাত্রছাত্রী নয়, এখানে কিন্তু ঢাকা মেডিকেলের কয়েকশো ছাত্রছাত্রী অবস্থান করছে, তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছে এবং এক সুশৃঙ্খল মিছিলটি কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু শাহবাগের দিকে রওনা দিয়েছে এবং শান্তিপূর্ণ মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী যারা মেডিকেলে ভর্তি হতে চায়, যারা ইতিমধ্যে বিভিন্ন মেডিকেলে পড়ছে, তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিন্তু হচ্ছে না, সুশৃঙ্খলভাবে একটি আন্দোলন হচ্ছে। এবং আজ তারা কিন্তু যে বিষয়টি বারবার বলছেন যে এই আন্দোলনের একটি সুনির্দিষ্ট ফল না আসা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা শুধু ঢাকা মেডিকেল নয়, সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, বিভিন্ন মেডিকেলের ছাত্রছাত্রীরা কিন্তু আজকের এই মিছিলে অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু এখান থেকে শাহবাগ গিয়ে একটি সমাবেশ করার কথা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগের দিকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে একটি মিছিল নিয়ে এখন প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী কিন্তু ঢাকা মেডিকেলের শাহবাগের দিকে অবস্থান নিয়েছে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সে দৃশ্যটি। আমরা সেই মিছিলে কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এই মিছিলটি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করছে এবং এখানে কিন্তু প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী কিন্তু মিছিলটিতে অংশগ্রহণ করছে এবং এখানে কিন্তু তারা বলছেন যে শাহবাগ গিয়ে তারা একটি সমাবেশ করবেন। সেই সমাবেশের মাধ্যমে তারা দেখা যাক, আমরা জানি না তারা নতুন কোনো কর্মসূচি দিবে কিনা। তবে তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম করছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে শাহবাগের দিকে যাচ্ছেন। এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। তারাও কিন্তু তাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন এবং তারাও কিন্তু বলছেন যে যদি প্রশ্নপত্র ফাঁস করে দেশের বড় বড় মেডিকেল কলেজগুলোতে ছাত্রছাত্রী ভর্তি হয়, তারা কিন্তু একসময় দেশের বড় বড় মেডিকেলের ডাক্তার হবেন, তখন কিন্তু আসলে পুরো দেশ কিন্তু একটি শঙ্কার মধ্যে পড়ে যাবে। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানছিলাম সহকর্মী মাহমুদ রাকিবের কাছ থেকে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে প্রতিদিনের মতো আজও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 10টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। এর মধ্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা নিজেদের ক্লাস বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ মিছিল নিয়ে শাহবাগে আসার কথা রয়েছে তাদের। 5 অক্টোবরের ঘোষণা মোতাবেক সারা দেশে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকা ছাত্র ধর্মঘট চলছে।
ছাত্র ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। আমাদের এই দাবি হচ্ছে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে। উই ওয়ান্ট রি-এক্সাম। যারা কষ্ট করে পড়ছে 3 মাস 4 মাস ধরে 18 ঘন্টা ধরে পড়ছে, তার প্রকৃত মেধাবীরা কিন্তু চান্স পায়নি। যারা এই জালিয়াতি করে আসছে আমরা চাই না তারা এইসব সরকারি মেডিকেলে ডিএমসি সলিমুল্লাহর মতো সোহরাওয়ার্দীর মতো ঐতিহ্যবাহী মেডিকেলকে তারা কলঙ্কিত করুক। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে চলছে মেডিকেলে ভর্তি ইচ্ছুক ছাত্রদের অবস্থান ধর্মঘট। প্রগতিশীল ছাত্রজোট এবং ছাত্র ঐক্য এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। সকাল 9:30টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে পরীক্ষা ও ভর্তি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র ঐক্য নতুন করে ভর্তিচ্ছুদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে। চতুর্থ দিনের মতন আমাদের আন্দোলন পালন করতেছি। তো আমাদের দাবি একটাই, বাংলাদেশ মানুষ সবাই জানে, ঠিক আছে, জাতীয় ধর্ম নির্বিশেষে সবাই আমাদের সাথে আছে, জানে যে আমরা এই পরীক্ষা যে প্রশ্ন ফাঁস হয়েছে আমরা এর অপোজিট দাঁড়াইছি। আমরা চাই যে একটা রি-এক্সাম হোক। আজকে আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সম্পূর্ণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। যে প্রশ্ন তো আগেই সবাই পেয়ে গেছে, তো মেধাবীরা এখানে খুব কমই দেখা গেছে যে মেধাবীরা চান্স পাইছে। তো এই পরীক্ষাটা যেন বাতিল হয়, আমরা যেন আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, এইটাই আমাদের দাবি। এবার অন্যান্য প্রসঙ্গ। নানা ভোগান্তি আর বিড়ম্বনা নিয়ে হজ শেষে দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা। দীর্ঘ 5 দিন, কেউ কেউ তারও বেশি সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে দিন কাটাচ্ছেন নিজের লাগেজের অপেক্ষায়। দিনের পর দিন এ অবস্থা চললেও হজ কর্তৃপক্ষ বলছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তারা। বিমানবন্দর ঘুরে এসে হাজিদের এই বিড়ম্বনের কথা আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2 তারিখ থেকে এখানে আমরা আছি এই বিমানবন্দরে, খুবই কষ্ট আছি আমরা, এখনো আমরা ব্যাগ ট্যাগ পাই নাই। আর আমরা পড়ে আছি এই জন্যই আমাদের ছলবলের জন্য কিছু বাজার টাজার আছে। খুবই দুঃখ পড়ে গেছে। হজ থেকে ফিরে পবিত্র ভূমির খেজুর আর জমজমের পানি পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করতে কার না ইচ্ছে করে, এরাও ব্যতিক্রম নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বিড়ম্বনা মোকাবেলা করে দেশে ফিরতে পারলেও নিজের লাগেজটি পাননি এখনো। গত 5 দিন ধরে বিমানবন্দরে এক কাপড়ে কোন রকম খেয়ে লাগেজের অপেক্ষায় দিনাতিপাত করছেন প্রায় 100 হাজি। আর প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছেন এই লাগেজ বিড়ম্বনায়। আমরা 2 তারিখে এখানে আসছি, এখানে আমরা এখানে পড়ে আছি, আমরা কোনো মাল সামনা পাচ্ছি না। বলে এই ফ্লাইটে আসবি না ওই ফ্লাইটে আসবি। বাংলাদেশ বিমানটা এটাই মার দিচ্ছে বেশি, সৌদি এয়ারলাইন্স যেটা আসতেছে সুন্দরভাবে পাচ্ছে লাগেজ। আমার মক্কা মদিনার চেয়ে বড় হজ আমাদের এখানে, বুঝছেন, আমরা খেতে পাচ্ছি নিতে পারছি। 2-3 দিন পর্যন্ত আমরা নিজের টুকটাক যাই খাচ্ছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিনের পর দিন বিমানবন্দরে লাগেজের অপেক্ষা করলেও হাজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হজ ক্যাম্পের কর্মকর্তাদের দেখা মিলল অনেকটা খোঁজ গল্প করেই সময় পার করছেন তারা। বললেন হাজিদের এই দুর্ভোগের বিষয় কিছুই জানেন না, তবে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই বিষয়টা আসলে আমার জানা নেই। আমি আমার যে 2 তারিখ যে লাগেজ পাই না, আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব। আমাদের কাছে যদি কমপ্লেন যারা এখানে কিছু করে থাকেন সেই ক্ষেত্রে আমরা সরাসরি যোগাযোগ করে আমরা এটা তদারকি করছি। পবিত্র মক্কার দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে যে হাজিরা দেশে ফিরতে পেরেছেন তাদের প্রশ্ন, আর কত কষ্ট করতে হবে তাদের। বাড়িতে অধীর অপেক্ষায় যে স্বজনরা লাগেজ নিয়ে যেতে চান তাদের কাছে কি নেতা খারাপ হইব, তারা তো অবশ্যই, আমরা তো চাইলে ছেলে পেলে মা বাপ অবশ্যই জিনিসপত্র নিয়ে দেন, তা আমরা নেতা কি দেব? আমরা বলি যে আমাদের মালপত্র দেন, ওই লাগেজগুলি দেন, ওনার কাছে দিব 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 দিব, কবে হবে এ পর্যন্ত কোনো কিছু খোঁজ নেয় না। দিনের পর দিন এভাবে অপেক্ষার প্রহর গুনলেও তাদের খোঁজ পর্যন্ত নেন না কর্তৃপক্ষ, এমন অভিযোগ রয়েছে হাজিদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে বিদেশি নাগরিকদের হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশকে অস্থিতিশীল করার জন্য যত ষড়যন্ত্রই করা হোক না কেন,
কোনোভাবেই তা সফল হতে দেয়া হবে না বলে এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহতভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ঢাকা এবং রংপুরে দুটি ঘটনা বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার। রংপুরে যিনি মারা গেছেন জাপানের একজন নাগরিক, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি এবং ইতিমধ্যে এগুলি তদন্ত করে সত্যিকার দোষী যারা তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা আমরা নিয়েছি। এই ঘটনাগুলি দেখে মনে হয় যে এটা কোনো দুর্ঘটনা না, এটা খুব পরিকল্পিতভাবেই কোনো মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যে যখন আমরা একটা অর্জন করি বা বিদেশে প্রশংসিত হই, তখন এমন একটা ঘটনা হয় যাতে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। তবে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আজকে বাংলাদেশের অবস্থাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না, এবং এই জন্য সকলের সহযোগিতা চাই যে আপনারা সকলে সবসময় এ ব্যাপারে সতর্ক থাকবেন যেন বাংলাদেশের এই অগ্রগতি ধারা কেউ ব্যাহত করতে না পারেন। জাপানি নাগরিক কুনিও হোসের লাশ জাপান সরকারের 4 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়নি এখনো। লাশ হস্তান্তরের বিষয়ে এবং মামলার সার্বিক খোঁজখবর নিতে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিনিধি দলের যাবার কথা রয়েছে। এদিকে লাশ না নেয়ায় এখনো তার রংপুর মেডিকেলের মর্গেই রয়েছে। এর আগে গত রাত 8:15টার দিকে প্রতিনিধি দলটি প্রায় 1.5 ঘন্টা লাশ পর্যবেক্ষণ করেন, কিন্তু কবে লাশ গ্রহণ করবেন এ বিষয়ে তারা গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবি শঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। এর আগে গতকাল বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি অতি গোপনীয়তার রক্ষা করে রংপুরে যান। তারা কুনিও হোসের হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে পরিদর্শন করেন। এরপর তারা পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করে লাশ হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। গত শনিবার সকাল 10:30টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোসেন। বন্দরনগরী চট্টগ্রামে জেএমবি, হিজবুত তাহরির এর মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আঁতাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্রেনেড বানানো এবং তার ব্যবহারের ক্ষেত্রে এই আঁতাত হয়েছে বলে সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। সম্প্রতি এসব সংগঠনের আস্তানা থেকে উদ্ধার করা গ্রেনেড ছিল একই রকম। এই অবস্থায় এসব গ্রেনেডের কারিগরদের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে চট্টগ্রামে জঙ্গি সংগঠন জেএমবি, হরকাতুল জেহাদ হুজি, হিজবুত তাহরির এবং শহীদ হামজা ব্রিগেডের বেশ কটি আস্তানায় হানা দিয়েছে র্যাব ও পুলিশ। সেসব আস্তানা থেকে উদ্ধার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন হাতে তৈরি বোমা এবং গ্রেনেড। এমনকি আলোচিত সমালোচিত হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত লালখান বাজার মাদ্রাসা থেকেও উদ্ধারকৃত গ্রেনেড ছিল একই রকম। মূলত লোহার পাইপ, বল বিয়ারিং এর মতো দেশীয় প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব গ্রেনেড। জঙ্গি গোষ্ঠী যাদের কাছ থেকে আমরা বোমা উদ্ধার করেছি, হেফাজতের কাছে কিংবা এর আগের ঘটনায় জেএমবির কাছে একই ধরনের বোমা, আমার মনে হয় যে এর হয়তো একই জায়গায় তৈরি হয় এবং সেখান থেকে হয়তো তাদের কাছে সাপ্লাই আসে, এরকমটি হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো একই জায়গা থেকে প্রশিক্ষিত হয়ে তারা বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে গেছে, সেই কারণে যে তাদের যে বোমা তৈরির যে উপাদান এবং উপকরণ সবকিছু হয়তো একই। গত সোমবার নগরী কর্ণফুলী খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে উদ্ধারকৃত গ্রেনেডও ছিল একই ধরনের। তাই পুলিশের ধারণা জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য এক হওয়ায় গ্রেনেড তৈরি প্রশিক্ষণও চলছে একই জায়গায়। কারিগর যদি একজনই হয়ে থাকেন বা একই ধরনের একই মানের হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বোমাগুলো পাওয়া গেলে সেটার ভিতরে সাদৃশ্য থাকতে পারে। এই অবস্থায় এসব গ্রেনেড তৈরির কারিগরদের সন্ধানে নেমেছে পুলিশ। যারা বোমার কারিগর, এই ধরনের বোমা কোথায় তৈরি হয়, কিভাবে এই জঙ্গিদের হাতে আসে, এই বিষয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে এদেরকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, আগে জঙ্গি সংগঠনগুলো বড় সাইজের বোমা ব্যবহার করলো, নানা ঝুঁকির কারণে এখন ছোট সাইজের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রেনেড তৈরি করছে। গত 23 সেপ্টেম্বর রাতে টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছিল 2 জন জেএমবি সদস্য এবং এক ব্যবসায়ী। গত বছরের ফেব্রুয়ারি মাসে লালখান বাজার মাদ্রাসায় মারা যায় আরো 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে 800 বিক্রয় ও পোষা নিষিদ্ধ বন্য পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। ভোর 5টার দিকে এসব টিয়া, মুনিয়া ও তোতা পাখি উদ্ধার করা হয়। বন অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী অঞ্চলের বিভিন্ন ক্ষেত ও আমবাগানে জাল পেতে এসব পাখি অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করেছে বন বিভাগ। বন বিভাগ জানিয়েছে, এসব পাখি অবমুক্ত করে দেওয়া হবে। আমি এরকম বুঝে হাঁটতে পারি না যে জিনিসটা আসলে এরকম, আসলে এগুলো বেচা ঠিক না। এটা আসে ওই যে পার্টি আছে ব্যাপারী, এরা দেয়া যায়, আমরা 2-1টা কিনা রাখি। এটাই মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি হয়, কিন্তু হায়ার কোর্ট থেকে আবার জামিন পেয়ে যায়, এটাই সমস্যা। তো এটার পিছনে কিন্তু শক্তিশালী একটা চক্র আছে। সময় সংবাদ আরো থাকছে। টেলিভিশনের অনেক অনুষ্ঠানের প্রভাব পড়ছে শিশু কিশোরদের মনে, প্ররোচনা যোগাচ্ছে আত্মঘাতী সিদ্ধান্তেরও। অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের নির্দেশনার তাগিদ। এবং শরীয়তপুরে পেটের দায়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন জেলেরা। লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় ব্যর্থ হচ্ছে অভিযান, বলছে মৎস্য বিভাগ। সিলেটবাসীর বহুল প্রত্যাশিত কাজিরবাজার সেতু আগামীকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। একই দিন তিনি সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট নগরীর যানজট নিরসনে সুরমা নদীর উপর কাজিরবাজার সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। 2008 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে 2005 সালের ডিসেম্বরে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান কাজিরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে কয়েক বছর কাজ চলার পর 2009 সালের দিকে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পুনরায় নির্মাণ কাজ শুরু করে। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ কাজ করেছিল যে আদৌ এই কাজটা শেষ হবে কিনা, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় তাদের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগের কারণে আমার মনে হয় যে সড়ক জনপথ বিভাগ এই কাজটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই সেতু নির্মাণের ফলে শিক্ষার্থী সহ সুরমা নদীর উভয় পারের বাসিন্দারা দারুণ খুশি। বর্ষার সময় পানি যখন থাকতো ভয় লাগতো যেন নৌকা ডুবে যায় কিনা, আর এখন ব্রিজ হওয়াতে আমরা হেঁটে হেঁটে আসতে পারি। ব্রিজ হওয়ার পরে আমরা এই টাউনের ওই পার সদরে দক্ষিণ সদরে অনেক তাড়াতাড়ি যেতে পারি। 391 মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 45 কোটি টাকা। 2012 সালে পুনরায় নির্মাণ কাজ শুরু হলে 10 বছরে এই প্রকল্পের ব্যয় দাঁড়ায় 189 কোটি টাকায়। যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল, এই ঠিকাদার 2011 সালে এই কাজটি ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে বর্তমান সরকার আবার এই কাজটি 2012 সালে শুরু করে। জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক বিভাগ সচিব, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ওখান থেকে এটা উদ্বোধন করবেন। একই সময় প্রধানমন্ত্রী 441 কোটি টাকা ব্যয়ে 32 কিলোমিটার দীর্ঘ ওসমানী বিমানবন্দর বাইপাস কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামে এক গৃহকর্মীকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে নগরীর বাগমুনি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহানগর টাওয়ার থেকে নিচে কিছু পড়ার বিকট শব্দে বাইরে বের হন তারা। এ সময় মুন্নি নামে ওই গৃহকর্মীর লাশ বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। এ সময় তাৎক্ষণিকভাবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা মুনির ও তার স্ত্রী হোসনে আরা সহ বাড়ির দারোয়ানকে আটক করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লাভ ছাড়া আর কিছু হয় নাই, সাদও বন্ধ। আমি তো বলতে পারি না ও কিভাবে মারা গেল।
এখন আমি ভাই মুসলমান মানুষ, 5 ওয়াক্ত নামাজ রোজা করি, আমি স্যাররে বলছি আমি মিথ্যা বলবো না। রাগ করে অনেক সময় আমার ছেলের আমি এখন পর্যন্ত মারি, চট্টপর একটা দিচ্ছি, আমরা তো টর্চারই করি নাই, যেটা সত্য আমি বলতেছি, তাহলে তো আমি গোপনই রাখতাম। আমাকে দারোয়ান দাইয়া রুমের থেকে কলিং বেল মাইরা উঠাইছে, উঠাই আমি এসে দেখি মাইরা এনে পড়েছিল। কারণ তাকে যখন পুলিশ আসতো, উনি চেক করতে উঠছে, তখন তালে সাথে তারা মারা ছিল। বিস্তারিত কোনো জিনিস না জেনে কোনো জিনিস বলাটা আসলে ঠিক হবে না এই মুহূর্তে। হ্যাঁ, অবশ্যই লাশটা ময়নাতদন্ত হবে, আমরা ময়নাতদন্তের জন্য পাঠাবো, ডাক্তারের ওপিনিয়ন নিব। বিল্ডিং এর সামনে একটা লাশ পাওয়া গেছে, 10-11 বছরের একটা কাজের মেয়ে। আমরা তদন্ত করে শেষ না করে বলা যাবে না, তদন্ত চলছে, আমরা তদন্ত করে দেখব, দেখে তারপর আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। চট্টগ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জেএমবির 6 সদস্যকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সকাল 10টায় গোয়েন্দা শাখার উপপরিদর্শক আফতাব হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অস্ত্র আইনের একটি মামলায় 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা অপর আরও 2টি মামলায় 6 জনের নামে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গ্রেনেড বিস্ফোরণে 1 জন নিহত হয়েছে। এছাড়া 4 জন এখনও পুলিশ হেফাজতে রয়েছে, বাকি 1 জন পলাতক। এর মধ্যে 3 জনকে বায়েজিদ মাজারের ডাবল মার্ডার এবং সদরঘাটের ট্রিপল মার্ডারের 3টি মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানিয়েছে পুলিশ। সোমবার রাতে কর্ণফুলী থানার খোয়াজনগর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও গ্রেনেড সহ জেএমবির 5 সদস্যকে আটক করা হয়। গাইবান্ধার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। আর যেসব প্রতিষ্ঠানে টয়লেট রয়েছে সেগুলোও নোংরা ও ব্যবহারের অনুপযোগী। পাশাপাশি নিরাপদ পানি ও সাবানের ব্যবস্থাও নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। চিকিৎসকরা বলছেন, এতে স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে ছাত্রছাত্রীরা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় 1200 শিক্ষার্থীদের জন্য 6টি টয়লেট থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী, বাকি 3টিও স্বাস্থ্যসম্মত নয়। ময়লা দুর্গন্ধ তো আছেই, টয়লেট ব্যবহারের পর হ্যান্ড ওয়াশের ব্যবস্থা পর্যন্ত নেই। একই অবস্থা গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সহ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদের। প্রায় সময় দেখা যায় যে বাথরুমের অবস্থা খুব খারাপ, জঘন্য গন্ধ বের হয়। তারপর এখানে হাত ধোয়ার জায়গা আছে কিন্তু সাবান নেই। হ্যান্ড ওয়াশ থাকা দরকার হাত ধোয়ার জন্য, তারপর বেসিন থাকা দরকার। আমাদের স্কুলের প্রধান শিক্ষকের জন্য 1টি টয়লেট, 20 জন শিক্ষকের জন্য 1টি টয়লেট, কিন্তু আমাদের 1200 ছাত্রের জন্য 3টে টয়লেট। স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে শিক্ষার্থীরা মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত তারা হাইজিনিটি এবং স্যানিটেশন সম্পর্কে খুব একটা অবগত নয়। উপযুক্ত পরিবেশ তাদেরকে তৈরি করে না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিলেন এই শিক্ষক। আমরা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের ফান্ডিং করার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে 6টা টয়লেট করবো, আমরা উজুখানা করবো, নির্দেশনা দেওয়া হয়ে গেছে। আর এজন্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করলেন এই গবেষণা কর্মকর্তা। আমরা এটা ডিডি অফিসে প্রতিবেদন পাঠাই, ওনারা হয়তো ভাইস ভাষা এগুলো দেখে যান। আবার আমাদের যে শিক্ষা প্রকৌশল এনাদের তরফ থেকে এইগুলো দেখার জন্য বলা হয়েছে। ওনারা হয়তো প্রতিষ্ঠান বেশি, যার জন্য আর প্রত্যেক বছরে যে পরিমাণ বাজেট আসে সেই পরিমাণ বাজেট দিয়ে মেকআপ হয় না। গাইবান্ধা জেলায় সরকারি বেসরকারি মিলে 367টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। একটি বেসরকারি সংগঠনের জরিপ মতে এসব প্রতিষ্ঠানে গড়ে 121 জন শিক্ষার্থীর জন্য মাত্র 1টি টয়লেট রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বোকা বাক্সে বন্দী যেন পুরো দুনিয়া। এই টেলিভিশনের মধ্যে দিয়েই পুরো পৃথিবীর সংস্কৃতি আর সভ্যতার সাথে পরিচয় ঘটছে শিশু কিশোরদের। আবার এই টেলিভিশনই পরিচয় করাচ্ছে নানা ধরনের সহিংসতার সাথে। সিনেমা কিংবা নাটকে দেখানো অ্যাকশন বা অপরাধমূলক অনুষ্ঠান কী প্রভাব ফেলছে শিশু মনে? সাম্প্রতিক ঘটনা বলছে এ প্রভাব সমাজের জন্য ক্ষতিকর। কিশোর বয়সের আত্মঘাতী সিদ্ধান্তে প্ররোচনা যোগাচ্ছে এই ধরনের অনুষ্ঠান। মনোবিজ্ঞানী মনে করেন এ বিষয়ে প্রয়োজন অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের সঠিক নির্দেশনা। পারমিতা হিমের রিপোর্ট। বয়সটাই উচ্ছলতার, কিন্তু পাঠ্যপুস্তকার পরীক্ষার বাইরে এই শিশু কিশোরদের জীবন বন্দি টেলিভিশনের পর্দায়। কি দেখছে তারা টেলিভিশনে? টেলিভিশন আমি 2-3 ঘন্টা দেখি,
এবং আমি খেলাধুলাটা বেশি দেখি এবং মুভিটা বেশি দেখি। ছোটবেলা থেকেই আমরা অ্যাকশন মুভি দেখে আসছি। তখন মনে করেন আমি নিজে নিজে মানুষের মাথার মধ্যে তখন হিউম্যান ব্রেনে তখন সেটা ঘুরঘুর করতে থাকে। তখন মানুষকে বলে আমি এই অ্যাকশনটা একজনকে মারবো। এ মনোবিজ্ঞানী মনে করেন এর বিরূপ প্রভাব পড়ছে তাদের মনে। যে ভায়োলেন্ট রোলটা প্লে করছে মুভিতে বা ভিডিওর মধ্যে, সে নিজেকে ওই জায়গায় প্লেস করে ফেলে, আইডেন্টিফাই করে সেও তখন চেষ্টা করে এই ধরনের কাজ। আগস্ট মাসে পাবনায় মারা যায় 11 বছর বয়সী আরাফাত রহমান। হত্যাকারী প্রতিবেশী 3 শিশুর কাছ থেকে জানা যায় টিভিতে দেখা অপহরণের দৃশ্য অনুকরণ করে তার গলায় ফাঁস লাগিয়েছিল তারা। একই সময়ে নাটোরে এক সহপাঠীকে খুন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এরা। আটকের পর স্বীকারোক্তিতে তারা বলেছে একটি হিন্দি সিরিয়াল দেখে টাকার জন্য খুনের পরিকল্পনা করেছিল 15 বছর বয়সী এই 3 কিশোর। এদিকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে ক্রমেই বাড়ছে অপরাধী কিশোরের সংখ্যা। এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সংশোধনাগারে আগত কিশোরের সংখ্যা পর্যবেক্ষণ করে এ তথ্য জানা যায়। তবে সংস্থাটির দায়িত্বরত কর্মকর্তা মনে করেন এ বিষয়ে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে। আমি মনে করি না যে ওটা দিয়ে এই শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতার বিস্তৃতিকে বিচার করা যাবে। আমাদের সুসংহত কোনো স্টাডি নেই। তবে এই মনোবিজ্ঞানী মনে করেন সামাজিক নানা অস্থিরতার কারণে বাড়ছে কিশোর অপরাধ। ওরা শিক্ষকদের কাছ থেকে কোনো আদর্শ পায় না, এদের সামনে কোনো স্বপ্ন নাই এবং হতাশাই তাদের সামনে সবচেয়ে বেশি। হতাশার ইম্প্যাক্টটা বা প্রভাবটা বিভিন্নভাবে বিকাশ পেতে পারে তাদের মধ্যে। কেউ হয়তো ক্রাইম করতে পারে, কেউ নিজেকে হার্ম করে, যেমন দেখতে পাই আমরা অনেকে আত্মহত্যা করে। উন্নত দেশগুলোর মতো রেটিং পদ্ধতি চালু করা হলে অভিভাবকদের জন্য সুবিধা হবে বলে মনে করেন এ মনোবিজ্ঞানী। আর এ ব্যাপারে সরকারি নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন তিনি। জাতীয়ভাবে কিছু নীতিমালা থাকা দরকার। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেশেই নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা ও আবাসিক ভবন। কম খরচে দীর্ঘস্থায়ী এসব আধুনিক ভবন দেশের দুর্যোগপ্রবণ এলাকায় নিরাপদ আবাসনের নিশ্চয়তা দেবে বলে জানালেন এ খাতের উদ্যোক্তারা। পাশাপাশি বিল্ডিং অটোমেশনকে কাজে লাগিয়ে ভবনের সার্বিক ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করেন তারা। আর এসব স্মার্ট টেকনোলজিকে কাজে লাগিয়ে ভবন ব্যবস্থাপনায় জ্বালানির অপচয় রোধ ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। এভাবেই একের পর এক ইপিএস স্যান্ডউইচ প্যানেল বসিয়ে তৈরি হচ্ছে বাড়ির দেয়াল। বাইরে বিশেষ ধাতব পাত ও ভেতরে পলিস্ট্রেন জাতীয় পদার্থ দিয়ে নির্মিত এই প্যানেল জোড়া দিয়ে এমন একটি বাড়ি তৈরি করতে সময় লাগবে মাত্র 7 থেকে 8 ঘন্টা। এতে প্রয়োজন হচ্ছে না কোনো সিমেন্ট, রড, ইট, কংক্রিট কিংবা অন্যান্য নির্মাণ সামগ্রী। ফলে ভবনের নির্মাণ ব্যয় কমার সঙ্গে সঙ্গে থাকছে আগুন, তাপ ও শব্দ প্রতিরোধের সুবিধা। শুধু তাই নয়, সাধারণ ভবনের নির্মাণ উপকরণের তুলনায় কম ওজনের এই প্যানেল ভূমিকম্প প্রবণ ও বন্যা কবলিত এলাকায় বসবাসকে নিরাপদ করে তুলবে বলে জানালেন প্রস্তুতকারকরা। টিনেরই ঘর যদি পার্টলি সেমি পাকা করে উপরে টিন দেই, সেটা যে কস্ট, তার থেকে অনেক কস্ট এটা কম পড়ে। এই যে প্রোডাক্টটা খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা গেল বাস উপযোগী এবং টেকসই, ট্রান্সফারেবল, যে কোনো সময় ডিসমেন্টাল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাচ্ছে। এমনই পরিবেশ বান্ধব আবাসন ও কারখানা ভবনের ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয়ে কাজ করছে বিল্ডিং অটোমেশন। এই প্রযুক্তিতে মোবাইল কিংবা ট্যাবের একটি অ্যাপসের মাধ্যমে পুরো ভবনের আলোর ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে জানালেন উদ্যোক্তারা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে 24 ঘন্টার পর্যবেক্ষণের ও সিকিউরিটি অ্যালার্মের ব্যবস্থা। অটোমেশন শুনলে অনেকে ভাবে যে খুব লাক্সারিয়াস প্রোডাক্ট, প্রচুর এক্সপেন্সিভ। আসলে না, আমরা একটা সিম্পল একটা বাসা 10,000 টাকা থেকে শুরু করতে পারি এবং এটা 50,000 টাকার মধ্যে ফুল একটা ফ্ল্যাট আমরা কমপ্লিট করে দিতে পারি। আর অ্যাপসটা আমরা টোটালি ফ্রি করে দিই, বেসিক অ্যাপসটা, এটা কাস্টমারের চাহিদা মতো আমরা তৈরি করে দিই। ভবনে ব্যবহৃত বিদ্যুতের 60% বাতি জ্বালাতে খরচ হয় উল্লেখ করে বিশেষত আলোক নিয়ন্ত্রণে জ্বালানি সাশ্রয়ী বিল্ডিং অটোমেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব দিলেন এ খাতের বিশেষজ্ঞরা। এছাড়াও বহুতল আবাসিক ভবন, কারখানা ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় স্মার্ট টেকনোলজির ব্যবহার বাড়ানোর কথাও জানালেন তারা। স্মার্ট টেকনোলজি চলে আসে তাইলে আর ওই ইনফরমেশনটা আমাকে ওই টিপ দিয়ে জানতে হবে না, ওই ইনফরমেশনটা অটোমেটিক্যালি চলে আসবে আমার এখানে। অটোমেশন যেটা আমরা বলতে চাইতেছি যে বাড়ি ঘরের আমি যখন ঢুকবো তখন বাতিটা জ্বলবে,
আমি যখন বেড়ে যাব বাতি নেবে যাব। জ্বালানির খরচ কমিয়ে ভবনে অটোমেশনের ব্যবহার বাড়াতে জনসচেতনতা ও প্রচার প্রচারণা বাড়ানোর কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি মানুষ এটার উপকারিতা বুঝতে পারে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরছেন জেলেরা। তবে পর্যাপ্ত সরকারি সাহায্য না পেয়ে পেটের দায়ে মাছ ধরছেন বলে জানিয়েছেন তারা। এদিকে লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আর জেলা প্রশাসন বলছে নিষেধাজ্ঞা অমান্যকারীদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হচ্ছে। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশের অভয় আশ্রম শরীয়তপুরের 4 উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ নিধন করছে শত শত জেলে নৌকা। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মহা উৎসবে ইলিশ ধরছেন জেলেরা। তবে সরকারি সাহায্য পর্যাপ্ত না হওয়ায় ঋণ পরিশোধ সহ পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই মাছ ধরছেন বলে জানিয়েছেন তারা। সংসার চালানোর জন্য কোনো যোগ্যতা নেই, যার জন্য আমরা নদীতে মাছ ধরি। সরকার যে চাল দেয়, এই চাল তো আমরা ঠিক মতো পাই না। শুধু চাউলেই তো আমাকে সমস্যা শেষ হয় না। মহাজনরা যে টাকা পয়সা আনছে, লোন দিয়েছে, লোনের কারণে তো মনে করেন মাছ না ধরতে পারলে তো আমরা লোন দিতে পারতাছি না। এদিকে লোকবল সংকট এবং দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান সফল করা যাচ্ছে না বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এর রক্ষাকল্পে সবারই যার যার অবস্থান থেকে সম্পূর্ণ রকম সাহায্য করতে হবে, যাতে আমরা আমাদের জাতীয় মাছটাকে টিকিয়ে রাখতে পারি। দ্রুতগামী ভেহিকেল এবং আরো জনবল কিভাবে সাপোর্ট দেওয়া যায় এই কর্মসূচিতে সফল করার জন্য, এটা আমি আমার পক্ষ থেকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। অবশ্য জেলা প্রশাসন বলছে অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা সহ জেলেদের জেল জরিমানা করা হচ্ছে। বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শরীয়তপুরে লক্ষাধিক জেলে রয়েছেন, আর বর্তমানে প্রতিদিন প্রায় 10,000 জেলে নদীতে মাছ ধরছেন। সময় সংবাদ, শরীয়তপুর। যশোরে দিনরাত চলছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ। দেবী দুর্গাকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করছেন ভাস্কররা। তবে কারিগররা বলছেন বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজ আগালেও রং তুলির কাজ এখনো অনেকটাই বাকি। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা মণ্ডপগুলোতে পৌঁছে দেওয়ার আশা করছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেবীর আগমনের বাকি মাত্র আর কটা দিন। অন্যান্য বছর এই সময় প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেলেও বৈরী আবহাওয়ায় এবছর পিছিয়ে পড়েছে প্রস্তুতি। তবুও দিনরাত এক করে দেবীকে সাজিয়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারিগররা। বৃষ্টি হওয়াতে আমরা সময় মতো কাজে হাত দিতে পারিনি, বিভিন্ন অসুবিধে, গ্রাম্য একটা ব্যাপার আছে। কাল বছর ভিতরে আপনার রং আমরা করে দিয়ে ছাড়িয়ে দিতে পারবো, ইচ্ছা আছে, কিন্তু বৃষ্টির জন্য আমাদের এটা পিছিয়ে গেছে। এবার আমাদের কাজের চাহিদা খুব বেশি, দিন রাত মানে কাজ করতে হইতেছে। আমাদের এই বছরটা বৃষ্টির কারণে একটু কাজের সমস্যা হয়েছে, ভক্তদের ঠাকুর দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে, কাজে খুব ব্যস্ত এখন। 19 অক্টোবর শুরু হবে ষষ্ঠী পূজার লগ্ন, 20 অক্টোবর সপ্তমী এবং 21 অক্টোবর মহা অষ্টমী, সন্ধি পূজা এবং কুমারী পূজা। 22 অক্টোবর আমাদের মহানবমী এবং বিজয় দশমী কৃত। আমাদের ওই দিনের যে সকল মা বোনেরা সবাই এখানে আসবেন এবং মায়াকে প্রদক্ষিণ করে আমাদের পূজা সমাপ্ত হবে এবং ওই রাত্রে আমাদের দুর্গা দেবীর বিসর্জন হবে। এবছর যশোর জেলায় 636টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। এবার অন্যান্য বছরের তুলনায় রঙের ব্যবহারেও বৈচিত্র্য এসেছে বলে জানিয়েছেন কারিগররা। সময় সংবাদ, যশোর। রাজধানীর কেরানীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে ইসাক মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত ইসাককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানার বদরগঞ্জে এই ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছে কয়েকদিন আগে ইসাক মিয়া আরেকটি বিয়ে করেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী শাহেদা বেগমকে কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী ইসাক মিয়া। এই ঘটনায় আহত হয়েছেন নিহত ফয়সালের বোন জান্নাত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে সকালবেলা এখানে আইসি 6টা বাজে আইন লঞ্চে নামছি, নামার পর দেখছি মানুষ এখানে জড়োজড়ো হয়েছে। আজ গেলাম কি হয়েছে, বলতে হচ্ছে তোমার পাশের ঘরে 3টা খুন হয়েছে। 1 তারিখে তারা ভাড়া লইছে, হ্যাঁ, আর জামাই হারে
তিনও পোলাপান দুইটা আর বউরে খুন করে গেছে। রক্ত মাখার লোক জামা ছিল ওই মেন রোডের থেকে ধরছি, তার ভাই না বোনে বুঝি ধরছি, ধরে আবার কোথাও আসছে তা আমি দেশে যেতেছি অমনি ধরছি। সায়রা বেগমের নাম, এর সঙ্গেই তার আগে প্রেম ছিল, পরে বিয়ে হয়েছে অন্য জায়গা। তারপরে সে 12 বছর জেল খাটার পরে মেয়েটা আসছে, এই যে প্রায় 1 বছর আগে মেয়েটা আসছে, তারপরে মেয়েটা এসে আবার বিয়ে করছে, এটা তার বক্তব্য। তারপরে এখনো সে অসংলগ্ন কথা বলতেছে, তার সম্পূর্ণ সুস্থতা আসলেই আমরা আরো জানতে পারবো। ক্রীড়াঙ্গনের খবর। আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 12তম সভা অনুষ্ঠিত হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। এই সভায় বিসিবির সব পরিচালকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভার সভাপতিত্ব করবেন নাজমুল হাসান পাপন। এবারের সভায় সবচেয়ে গুরুত্ব পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত প্রসঙ্গ। এছাড়াও থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বিদেশি খেলোয়াড় এবং আয়োজনের নানা দিক। জেলায় জেলায় কোচ নিয়োগ, গ্রাউন্ডসম্যানদের বেতন বৃদ্ধির ব্যাপার ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এবারে এসএ গেমস প্রস্তুতির খবর। আর 3 মাসেরও কম সময় বাকি। সামনের বছর জানুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসের জন্য সাভার বিকেএসপিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে দেশের বাস্কেটবল খেলোয়াড়রা। কিছু ইনজুরি সমস্যা থাকলেও আগের আসরের ফলাফল ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। তবে নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য দেশে বা বিদেশে ম্যাচ খেলা জরুরি বলে মনে করেন তারা। কোর্টের উপর আছড়ে পড়ছে পড়ন্ত বিকেলের স্তিমিত সূর্য, কিন্তু স্বপ্নটা এমন স্তিমিত নয়। দক্ষিণ এশিয়ার অলিম্পিক্স খ্যাত সাউথ এশিয়ান গেমসে বড় কিছু করার লক্ষ্য নিয়েই 3 মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ বাস্কেটবল দল। তবে সবার আগে লক্ষ্য 2010 এসএ গেমসের ফলাফল ধরে রাখা। সেবারের দৌড়ে শক্তিশালী আফগানিস্তান আর ভারতের পেছনে পড়ে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে। তবে এরপর 2013-তে বিশ্ব বাস্কেটবল ফেডারেশন ফিবার টুর্নামেন্ট এশিয়া সাবা চ্যাম্পিয়নশিপ জয় করে দেশের বাস্কেটবল খেলোয়াড়রা, যার মধ্য দিয়ে বাস্কেটবল ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ। বছর দুয়েক আগের সে সাফল্য আর 2010 এসএ গেমসের 3য় স্থান। দক্ষিণ এশিয়ান গেমসের পরবর্তী আসরের আগে ঝুলিতে থাকা এমন দু একটি অর্জন থেকেই অনুপ্রেরণা খুঁজছেন খেলোয়াড়রা। 2010-এ ব্রোঞ্জ পাইছিলাম, তো এবার আশা করতেছি যে রৌপ্য পাওয়ার জন্য ওইভাবে তো প্র্যাকটিস করতেছি। 2010 সালে যে এসএ গেমস ছিল তখন আমরা ট্রেনিং করার জন্য মালয়েশিয়া গিয়েছিলাম আর কি, গেম প্র্যাকটিস করার জন্য। সো এবার হয়তো বা টার্গেট আছে, আমি শুনেছিলাম যে বাইরের দেশে নিয়ে যাবে ট্রেনিং করার জন্য। সো এখনো প্র্যাকটিস করতেছি। তবে উচ্চতা আর কৌশল এ দুটি জায়গায় পিছিয়ে আছে শিষ্যরা, এমনটাই ভাষ্য কোচদের। তারপরও আশাবাদী তারা। স্কিলের উপর আমরা অনেক বেশি জোর দিচ্ছি, আমার সাথে আমার আরো 2 জন কোচ আছে, তো আমরা স্কিলের উপর দিচ্ছি এবং ইন্ডোরেন্সটা, দমের ব্যাপার। আমরা যখনই লাস্ট মোমেন্টে আমাদের দমের প্রবলেম হয়ে যায়, আমাদের ইন্ডিয়া ছাড়া সবাইকে টার্গেট করে নিয়েছি, যেহেতু আমরা আমাদের পূর্বের হারানো অভিজ্ঞতা বাকিগুলোকে আছে, সুতরাং ইনশাল্লাহ ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বর্তমানে 20 জন খেলোয়াড় নিয়ে চলছে ক্যাম্প। শীঘ্রই এর মধ্য থেকে বাছাই করে 12 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। 2016 এসএ গেমসের ভেন্যু শিলং গুয়াহাটির মঞ্চ থেকে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে তার আগে যে প্রস্তুতিটা হওয়া চাই দুর্দান্ত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবার একটি অন্যরকম ফ্যাশনের খবর। জামা কাপড় কিনতে গিয়ে বামনদের অনেক সময়ই হেনস্থা হতে হয়। পছন্দসই মাপ মতো তো পাওয়া যায় না, সেখানে ফ্যাশন তো অনেক দূরের কথা। কিন্তু এবারের প্যারিস ফ্যাশন উইকে বামনদের জন্য নামি দামি সব ডিজাইনাররা তৈরি করেছেন অসাধারণ সব পোশাক। শুধু তাই নয়, সেই পোশাক পরে রানওয়েতেও হেঁটেছেন বামন মডেলরা। ফ্যাশন শোর রানওয়েতে হাঁটতে গেলে নাকি লম্বা হওয়া বাধ্যতামূলক, কিন্তু প্যারিস ফ্যাশন উইকে এবার এমন বামনদের দেখা গেল ক্যাটওয়াক করতে। ন্যাশনাল ডোয়ার্ফ ফ্যাশন শোতে অংশগ্রহণকারী সবার উচ্চতা ছিল 4 ফুট 4 ইঞ্চি। মডেল হতে হলে লম্বা হতে হবে, এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তারা সদর্পে হেঁটেছেন রানওয়েতে। নিউ ইয়র্কে ক্রিয়েটিভ বিজনেস হাউসের নামি দামি সব ডিজাইনারের নকশা করা পোশাক পরে তারা উপস্থিত হন মঞ্চে।
অভিনব এই ফ্যাশন শোর আয়োজক ফরাসি প্রতিষ্ঠান ডানোনোস বা গিভ দেম আ চান্স। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি জিনিস সবাইকে বলতে চাই, ফ্যাশন সবার জন্য, আর সবাইকে একটি সুযোগ করে দেওয়া উচিত। ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত এই বামন মডেলরাও। আমি সব সময় মডেল হতে চেয়েছিলাম, কিন্তু আমার উচ্চতাই সবচেয়ে বড় বাধা ছিল। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। ফ্যাশন শোর দর্শক সারিতেও দেখা যায় বামনদের উপস্থিতি। এই ব্যতিক্রমী ফ্যাশন শোর ধারণার জন্য আয়োজকদের সাধুবাদ জানান তারা। এ নিয়ে তৃতীয়বার এই ফ্যাশন শোর আয়োজন করা হলো। আগামী বছর টোকিও ফ্যাশন উইকেও বামনদের নিয়ে ফ্যাশন শোর আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। তানজিম মুনিয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশকে অস্থিতিশীল করার যত ষড়যন্ত্রই হোক, কোনোভাবেই তা সফল হতে দেয়া হবে না, মিরপুর সেনানিবাসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। হজ করে দেশে ফিরে লাগেজের অপেক্ষায় দিনের পর দিন বিমানবন্দরে অবস্থান করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানেন না। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ। অস্ত্র তৈরির প্রশিক্ষণও একই জায়গায়। কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। মেডিকেলের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্মঘট। এবং গাজীপুরের রিয়াজনগরে অভিযান চালিয়ে বিক্রয় ও পোষা নিষিদ্ধ 800 পাখি উদ্ধার করেছে বন অধিদপ্তর। 2 জন আটক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।